আসসালামু আলাইকুম। এখন আমরা ডলস হাউস থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন পড়ব। ডলস হাউস থেকে ইম্পর্টেন্ট শর্ট প্রশ্নগুলা আমি একটু খুব সংক্ষিপ্ত কথার মাধ্যমে সামারিগুলো একটু আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। তো প্রথম প্রশ্নটা হচ্ছে, হাউ ইজ এ ডলস হাউস ফেমিনিস্ট প্লে? তো ডলস হাউস কীভাবে একটা ফেমিনিস্ট প্লে হিসেবে দাঁড়ালো? তো এখানে মূল দেখা যাচ্ছে আমরা রাইটার সম্পর্কে দু একটা লাইন লিখবো, এরপরে আমরা লিখবো যে আসলে চ্যালেঞ্জিং জেন্ডার এক্সপেকটেশন। তো এখানে আসলে সমাজের মধ্যে তখন কিন্তু মানে পুরুষ এবং নারীর মধ্যে যে বিভেদটা আর কি, মানে নারীদেরকে সবসময় কিন্তু একটা প্রথায় তৈরি করে ফেলা হয়েছে যে তাদেরকে সবসময় কিন্তু ডমিনেন্স করে রাখা হবে। তাদের মানে সব কিছু চাহিদা কিন্তু পূরণ করা হয় না, কিংবা তাদের ভালো লাগা খারাপ লাগাগুলো কিন্তু প্রায়োরিটির সাথে সমাজে দেখে না, কিংবা একটা ওয়াইফ হিসাবে সমাজে সে তার যে একটা স্বাধীনতা আছে কিংবা তার একটা যে সম্মান আছে, সে যে একটা পরিবারের জন্য সব কিছু করে, তো এই জিনিসগুলো কিন্তু মানে স্বীকৃত দেওয়া হয় না। তো এইখানে কিন্তু চ্যালেঞ্জিং জেন্ডার এক্সপেকটেশন, তো এখানে এই বিষয়গুলো কিন্তু হচ্ছে আমাদের চ্যালেঞ্জ করা হয়। এই বিষয়গুলো কিন্তু এখানে মানে পাঠককে এই বিষয়ে চিন্তা করতে বাধ্য করা হয়। এখানে একটা কোটেশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আই বিলিভ দ্যাট বিফোর অল এলস আই এম এ রিজনেবল হিউম্যান বিং। তো সব কিছুর আগে আমি ওই যে তাকে হচ্ছে স্কাইলার্ক বলা হয়, কি তাকে হচ্ছে ডল বলা হয়, তো সব কিছুর আগে সে বলছে যে আমি কিন্তু একটা মানুষ, এই জিনিসটা কিন্তু আগে খেয়াল করতে হবে। আহ, এরপরে একটা কোটেশন, একটা পয়েন্ট দেওয়া আছে যে ক্রিটিক অফ ম্যারেজ অ্যান্ড পার্টি প্যাট্রিসি। তো it also house critique the institution of marriage and its unequal power of dynamites. It explores the way in which women are objectified and treated at position rather than equal within the um, প্যারিচুয়াল স্ট্রাকচার মানে হচ্ছে যে এখানে সমালোচনা করা হয়েছে যেই মানে বিয়ের সময় মূলত দেখা যাচ্ছে ছেলের বিষয়গুলো যেভাবে প্রাধান্য দেওয়া হয়, মেয়ের বিষয়গুলো সেভাবে প্রাধান্য দেওয়া হয় না। এখানে একটা পরিবারের মধ্যে একটা ছেলের যে ধরনের পাওয়ার প্রতিপত্তি বিষয়টা যেভাবে কাজ করে, একটা মেয়ের ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব হয় না। তো এই বিষয়টা কিন্তু এখানে বলা আছে, এবং একটা পরিবারের স্ট্রাকচারের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে একটা ছেলে যদি কোনো ভুল করে থাকে, সেই ভুলটাকে ভুল হিসাবে মানে বিবেচনা করা হয় না। অথচ একটা মেয়ে ভুল না করলেও তাকে দেখা যাচ্ছে মাপ চেতে হয়, যেমন আমরা এই গল্পের মধ্যে দেখতে পাই যে নোরা কিন্তু যে কোনো ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে মাপ চায়, এবং এই গল্পের শেষে ভুলটা মূলত যদিও বা নোরার না থাকে, কিন্তু শেষে কিন্তু তার হাজব্যান্ড নোরাকে বলে যে যাও, আমি তোমাকে কিন্তু মাফ করে দিলাম। এরকম একটা বিষয় কিন্তু আমরা দেখতে পাই। আচ্ছা, এরপরে অ্যাওয়াকিং অ্যান্ড সেলফ রিয়েলাইজেশন। এখানে কিন্তু আমরা নোরার সেলফ ডিসকভারির বিষয়টা দেখতে পাই, যে নোরার কিন্তু সব শেষে যখন দেখে যে সে তার পরিবারের জন্য, তার হাজব্যান্ডের জন্য সব কিছু ত্যাগ করা সত্ত্বেও তাকে কিন্তু তার যথাযথ সম্মান দেওয়া হচ্ছে না, মর্যাদা দেওয়া হচ্ছে না, তার স্যাক্রিফাইসগুলোকে একটা ভুলের নামকরণ দিয়ে দেওয়া হচ্ছে, তখন একটা তার সেলফ রিয়েলাইজেশন হয় যে আমি কি এই বাড়ির একটা পুতুল? আমি তো সবার আগে একটা মানুষ। আমার তো একটা কিছু মানুষ হিসাবে কিছু আমাকে মূল্যায়ন, সম্মান এবং দেখা যাচ্ছে যে সেটার জন্য অ্যাপ্রিসিয়েট করার প্রয়োজন আছে। তো এখানে কিন্তু সেই আমার মূল্যায়ন, সম্মান, অ্যাপ্রিসিয়েট করার কিছুই নেই। আমি এই পরিবারটার জন্য দেখা যাচ্ছে গত এত বছর ধরে ঋণ করা হয়েছে, লুকায়ে ঋণ করে তার হাজব্যান্ডের চিকিৎসা করেছেন, তারপরে সবার কাছ থেকে বিষয়গুলো গোপন করে শুধুমাত্র সেই সুই সুতা সেলাইয়ের কাজ করে সেখান থেকে যা উপার্জন হয় এবং নিজের হাত খরচের টাকাটা বাঁচিয়ে তার হাজব্যান্ডের জন্য এত যে একটা স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইস করে তার কোনো মূল্যায়ন নেই। তো এখানে কি হচ্ছে, তার একটা অ্যাওয়াকিং অ্যান্ড সেলফ রিয়েলাইজেশন হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাই স্যাক্রিফাইস অ্যান্ড ইন্ডিভিজুয়ালিটি। তো এখানে ওই যে স্যাক্রিফাইসের বিষয়গুলো কিন্তু আমি অলরেডি আলোচনা করে দিয়েছি, যে তার সেলফ রিয়েলাইজেশনটা হয় তখন যে সে এত পরিমাণে কিন্তু স্যাক্রিফাইস করছে তার জন্য, তার ছেলে মেয়ের জন্য। মূলত একটা ফ্যামিলিতে কিন্তু বাচ্চা কাচ্চা মানুষ করে মেয়েরাই। একটা পরিবারের জন্য ছেলেরা যতটুকু দেয়, মেয়েরা তার থেকে অনেক বেশি দেয়। তো সে কিন্তু কখনোই একটা, তাকে ডল বলা হচ্ছে পরিবারে, যে কিছুই না, কিছুই করে না, পরিবারের মধ্যে জাস্ট একটা ননির পুতুলের মতো থাকে। আসলে কিন্তু বাস্তবতা তা না। সে কিন্তু পরিবারের জন্য করছে না এমন কিছু নাই, পরিবারের জন্য সব কিছু করছে। অথচ তাকে দেওয়া হচ্ছে উপাধি স্কাইলার্ক।
কথা বলা পুতুল, এই সেই কথা বলা পাখি অথবা এই ডলস হাউস একটা মানে বাসার একটা পুতুলের মতো। তো আসলে কিন্তু সে বাসার পুতুল না, সে কিন্তু দেখা যাচ্ছে যে মানে বাড়ির মূল। এই জিনিসটা কিন্তু দেওয়া হচ্ছে না। তো এইগুলা ফোটানোর মাধ্যমেই কিন্তু দেখা যাচ্ছে বোঝানো হচ্ছে যে ডলস হাউস চ্যালেঞ্জ দ্য ট্র্যাডিশনাল পাওয়ার ডাইনামিক বিটুইন ম্যান অ্যান্ড উইমেন অ্যান্ড এভোকেটেড দ্য ফিমেল এম্পাওয়ারমেন্ট, individuality and equality. It portrays Nora's journey with feminist idols. Therefore, the play accepts the significance feminist play as in feminism literature. এটা ফেমিনিজম লিটারেচারের দিক থেকে লেখা হয়েছে এবং এখানে পুরুষ মহিলার মধ্যে থেকে ঐতিহ্যগত যেই মানে একটা পার্থক্য আছে এবং নারীর এখানে ক্ষমতায়নের প্রয়োজন আছে, ব্যক্তিত্বের প্রয়োজন আছে, নারীর একটা সমতার প্রয়োজন আছে, এখানে একটাকে ইগনোর করা হচ্ছে সেই বিষয়টা বোঝানো হচ্ছে। এবং নোরার যেই শেষে এসে তার মানে সব কিছুকে মানে ছেড়ে চলে যাওয়ার বিষয়টা, তার যেই মানে নিজে ফিরে পাওয়া, নিজের পরিচয় ফিরে পাওয়া, তার আদর্শ ফিরে পাওয়া, এই জিনিসটা হিসাবে বোঝানো হচ্ছে। তো সুতরাং এটা একটা নারীবাদী একটা সাহিত্যকর্ম, সেটা আমরা বলতেই পারি, এটা একটা ফেমিনিস্ট প্লে। আশা করি বুঝতে পেরেছেন, খুবই সহজ ছিল উত্তরটা। আচ্ছা, এরপরে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে হট অ্যাকর্ডিং টু ইউ, তোমার মতে ইজ দ্য মেসেজ অফ দ্য প্লে এ ডলস হাউস, এই ডলস হাউস এই প্লেটার মেসেজটা কী ছিল, এখান থেকে আমরা কী শিখতে পাই? তো এইখানে একটা মেইন শেখার বিষয় হচ্ছে জেন্ডার রোলস অ্যান্ড সোশিয়াল এক্সপেকটেশন, সামাজিক চাহিদা, যে সমাজ আমাদেরকে কী কোন পরিস্থিতিতে এনে দিয়েছে, কী শিখাচ্ছে। আর বাস্তবে দেখা যাচ্ছে যে আসলে একটা পরিবারের মধ্যে ছেলে মেয়ে রোলগুলো কেমন, একটা ছেলেকে কেমন হওয়া উচিত, মেয়েগুলোকে কেমন হওয়া উচিত, পরস্পরকে দেখা যাচ্ছে পরিপূরক বা সম্পর্কগুলো ফ্রেন্ডশিপমূলক হওয়া উচিত। অথচ দেখা যাচ্ছে আমাদের সমাজে আমাদের পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড় করে দেওয়া হয়েছে। মূলত এইখানে এই প্রশ্নের মধ্যে বা ডলস হাউস গল্পের মধ্যে মডার্ন সমাজের হচ্ছে মিডিল ক্লাস ফ্যামিলিতে যেই সিচুয়েশনগুলো আসে, এই সিচুয়েশনগুলোকে কিন্তু স্যাটায়ার করা হয়েছে, সমালোচনা করা হয়েছে, বিদ্রূপ করা হয়েছে এই ডলস হাউস গল্পের মধ্যে দিয়ে। তো এখানে জেন্ডার রোলস অ্যান্ড সোশিয়াল এক্সপেকটেশনের মধ্যে এইভাবে লেখা আছে যে দ্য প্লে এক্সপ্লোর দ্য রেস্ট্রিক্টিক্যাল জেন্ডার রোলস অ্যান্ড সোশিয়াল এক্সপেকটেশন in 19th century. It highlights the injustice and inequality in the society, the conflict woman role and duty and mothers. তো এখানে এই জিনিসটা বলা আছে যে এটা মূলত জেন্ডার রোল অ্যান্ড সোসাইটিকে মানে ব্যাখ্যা করে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে, এবং এইটা কিন্তু এই শতাব্দীর এই সেঞ্চুরির যে অসমতা এগুলাকে কিন্তু ফুটায় তোলে। এবং এখানে একটা মেয়ে তার মা হিসেবে তার যত দায়িত্ব থাকে, ওয়াইফ হিসেবে তার যত দায়িত্ব থাকে এবং যত স্যাক্রিফাইস করার মতো থাকে সেটা সম্পূর্ণই বিলিয়ে দেয়। কিন্তু এরপরেও দেখা যাচ্ছে যে সব ভুল দেখা যাচ্ছে মেয়েদের, এবং ছেলেদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভুল করলেও সেই ভুলগুলোকে ধরা হয় না। এখানে যে কোটেশন দেওয়া আছে, আই মাস্ট স্ট্যান্ড কোয়াইট অ্যালং ইফ আই অ্যাম টু আন্ডারস্ট্যান্ড মাইসেলফ অ্যান্ড এভরিথিং অ্যাবাউট মি। শেষে সে যখন চলে যায় তখন এই কোটেশনটা সে বলে, এই উক্তিটা সে করে যে আমি আগে শান্ত হয়ে যাব, আমি সব কিছু ছেড়ে চলে যাব, সব কিছু ছেড়ে দেব, এবং আমি একটু বোঝার চেষ্টা করব যে আসলে আমি এই নোরা আমি কে। এরপরে দেখা যাচ্ছে ইন্ডিভিজুয়ালিটি অ্যান্ড সেলফ ডিসকভারি, এবং সে যখন সবাইকে এইভাবে ছেড়ে চলে যায়, হাজব্যান্ডকে ছেড়ে চলে যায়, তার 3টে বাচ্চাকে ছেড়ে চলে যায়, এর মাধ্যমে সে মূলত সেলফ ডিসকভারি করে, সে নিজের পরিচয়টা ফিরে পাওয়ার জন্য চেষ্টা করে, নিজেকে জানার চেষ্টা করে। এবং দেখা যাচ্ছে সোশিয়াল নর্মস যেগুলো আছে, মানে সামাজিক প্রথা রীতিনীতি যেগুলো আছে সেটাই বোঝায়, যে সবসময় যে হাজব্যান্ড ওয়াইফকে ডমিনেট করে এই বিষয়টা এরকম না, ওয়াইফও দেখা যাচ্ছে এখানে হাজব্যান্ডকে ছেড়ে যেতে পারে, এরকম বোঝানো হয়েছে। আর একটা জিনিস এর মাধ্যমে বোঝানো হয়েছে যে মূলত এখানে পুরো সামাজিক প্রথা যেটা আছে এই জিনিসটাকে চ্যালেঞ্জ করা হয়েছে। এরপরে হচ্ছে ডিসিপশন অ্যান্ড অথরেন্সি। তো এখানে দেখা যাচ্ছে মেয়ে তার পরিবারের জন্য স্যাক্রিফাইস করে, তার জন্য দেখা যাচ্ছে বাবার হচ্ছে সই জাল করে ব্যাংকের কাছ থেকে লোন দেয় তার হাজব্যান্ডের চিকিৎসার জন্য। অন্যদিকে তাকেই দেখা যাচ্ছে তার কাজগুলোকে, এবং এটাও করে যে তার হাজব্যান্ডের আত্মসম্মানের কারণে তার হাজব্যান্ড যেন জানতে না পারে। অথচ দেখা যাচ্ছে তার কাজগুলোকে উল্টা করে ডিসিপশন মনে করা হয়, ধোঁকা বলে মনে করা হয়, অথচ তার কাজগুলো কিন্তু মোটেও ধোঁকা ছিল না। এই আচ্ছা, এরপরে হচ্ছে সোশিয়াল ক্রিটিক, এবং এই সম্পূর্ণ যেই ঘটনা আছে, হাইলাইটস আছে, এর মধ্যে মূলত সোশিয়াল ম্যাটেরিয়ালিজম হচ্ছে এই জিনিসগুলোকে কিন্তু খুব সুন্দর করে হাইলাইটস করে, যে একটা মিডিল ক্লাস ফ্যামিলির মধ্যে একটা হাজব্যান্ডের মূল্যায়নটা কেমন থাকে, কিংবা হচ্ছে মডার্ন যুগে হাজব্যান্ডের মূল্যায়নটা একটা ফ্যামিলির মধ্যে কেমন থাকে, আর হচ্ছে অথচ তার স্যাক্রিফাইসটা কেমন থাকে, আর একটা নারীর স্যাক্রিফাইসটা কেমন থাকে, আর তার মূল্যায়নটা কেমন থাকে। তো এই যে সোশিয়াল ক্রিটিক, সোশিয়াল সমালোচনা, সেটা কিন্তু এই ডলস হাউস গল্পের মধ্যে খুব তীব্রভাবেই করা হয়েছে। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে, প্রশ্নটা ইম্পর্টেন্ট কিন্তু আমার সাজেশনে দেওয়া নেই, এটা হালকা একটু করে আমি একটু পড়ার চেষ্টা করি। হ্যাঁ, এটা হচ্ছে
কমেন্ট অন দ্য ড্রামাটিক সিগনিফিকেন্স অন নোরার ডিসিশন টু লিভ হার হাজব্যান্ড ডল হাউস। তার মানে নোরা যে অ্যাট লাস্ট হচ্ছে তার হাজব্যান্ডকে ছেড়ে চলে আসে, এই ডিসিশনটা সম্পর্কে একটা কমেন্ট করো। ফেসবুকে আমরা কমেন্ট করি না, এই ডিসিশনটা কেমন হলো এটা সম্পর্কে তুমি একটু কমেন্ট করো। তো মূলত দেখা যাচ্ছে যে এখানে একটা ড্রামাটিক সিগনিফিকেন্স আছে। ড্রামাটিক সিগনিফিকেন্সটাই চাচ্ছে যে এখানে ড্রামাটিক সিগনিফিকেন্স সম্পর্কে তোমার মতামতটা জানাও। তো ড্রামাটিক সিগনিফিকেন্সের মধ্যে আমরা এইভাবে লিখতে পারি হচ্ছে এইটা রেবেল মানে হচ্ছে বিদ্রোহ করা এখানে সোশিয়াল নর্মস, সামাজিক প্রথা যেটা ছিল সেটার বিরুদ্ধে একটা বিদ্রোহ করা আছে। তারপরে কোয়েস্ট অফ আইডেন্টিটি, তার নিজের আইডেন্টিটিটা খুঁজে পাওয়ার বিষয় আছে এবং সামাজিক প্রথাকে চ্যালেঞ্জ করার বিষয় আছে এবং সে নিজেকে যে সবার আগে সে একজন মানুষ, এই তো এবং তার রোল, তার নারী হিসাবে, তার মা হিসাবে, ওয়াইফ হিসাবে তার রোলটা হচ্ছে একটা পরিবারের মধ্যে সব থেকে ভাইটাল রোল, এটার বিষয় আছে। ইমোশনাল ক্যাথারিস, এখানে একটা তার ইমোশনাল একটা ব্রেকডাউনের বিষয়টা আমরা খেয়াল করি এভাবে যে তার হাজব্যান্ডকে সে কিন্তু খুব গভীরভাবে ভালোবাসে নোরা এবং খুব গভীরভাবে বিশ্বাস করে, তার হাজব্যান্ডও তাকে বিশ্বাস করে, কিন্তু এরপরেও দেখা যাচ্ছে এই সামান্য মানে কিছু টাকা জাল করে, একটা সই জাল করে কিছু টাকা ঋণ নিয়ে তার ট্রিটমেন্ট করানোর জন্য দেখা যাচ্ছে তার হাজব্যান্ড তাকে দেখা যাচ্ছে ধোঁকাবাজ বলে, বিভিন্ন ধরনের গালিগালাজ করে, কটু কথা বলে। তো এইখানে দেখা যাচ্ছে যে ইমোশনাল ব্রেকডাউনের বিষয়টা কিন্তু আমরা দেখতে পাই। এরপরে দ্য শিফট পাওয়ার ডাইনামাইটস, একটা পরিবারের মধ্যে একটা মানে মেয়ে যতই দেখা যাচ্ছে যে মানে ফিনান্সিয়ালভাবে সাপোর্ট দিক, মেন্টালি সাপোর্ট দিক, সময় দিক, সে দেখা যাচ্ছে একটা পাওয়ারলেস হয়ে থাকে। তো এইখানে পাওয়ারের মধ্যে দেখা যাচ্ছে কোনো সমতা নাই, এই বিষয়টা বোঝানো হয়েছে। এরপর হচ্ছে সোশিয়াল কমেন্টারি, মানে সমাজ একটা ছেলে মেয়ের সম্পর্ককে একটা পরিবারের মধ্যে কেমনভাবে দেখে সেই বিষয়টা বলা হয়েছে। এরপরে বলা আছে হিন্ট অ্যান্ড সাইন ইন দ্য প্লে নোরাস ইন্টারপ্রিটেশন উইথ দ্য ম্যাকোরুমস অ্যান্ড হার সিক্রেট অ্যাবাউট লোন সিগনিফাই হাইডেন ডিজায়ার। তো তার মনের মধ্যে যেই মানে ইচ্ছা আছে যে এই বিষয়গুলো আমার হাজব্যান্ড না জানুক সেই বিষয়টা। তারপরে দেখা যাচ্ছে হাইড অ্যান্ড স্যাক্রিফাইস থাকে একটা পরিবারের জন্য, শুধুমাত্র এমন হয় না যে মেয়েরা যেগুলো বাহ্যিকভাবে করে তাদের অবদান ততটুকুই, এর আভ্যন্তরেও একটা পরিবারকে ভালো রাখার জন্য মেয়েদের হাইড অ্যান্ড অনেক স্যাক্রিফাইস থাকে। তো এগুলো ছিল মূলত দেখা যাচ্ছে ড্রামাটিক সিগনিফিকেন্স। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্নটা হচ্ছে, এখানে প্রশ্নটা ছবিতে আসে নাই, ওটা পৃষ্ঠা কেটে গেছে বলে আমি প্রশ্নটা করে দিচ্ছি। নেক্সট প্রশ্নটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, হু ইজ দ্য ডল ইসবেন রেফার্স টু, মানে এখানে আমাদের রাইটার হেনরি ইসবেন ডল বলতে কাকে বোঝাইছে, এই যে এ ডল হাউস, এই ডল হাউসের ডলটা কে? তো এখানে খুব সহজ উত্তর, নোরা হচ্ছে এখানে ডল। তো তার মানে বলা হচ্ছে যে নোরা রেফার অ্যাজ এ ডল হাউস, এই যে এখান থেকে পড়ে, Nora referred as a doll in dollhouse because she treated an object, a playing or a decoration rather than an autonomous individual. তো তাকে দেখা যাচ্ছে একটা ডল বলা হয়েছে, কখনো স্কাইলাক কথা বলা পাখি বলা হয়েছে, কখনো একটা অবজেক্টের সাথে তুলনা করা হয়েছে, কখনো তাকে দেখা যাচ্ছে কাঠবিড়ালির সাথে তুলনা করা হয়েছে, কখনো তাকে একটা দেখা যাচ্ছে শুধুমাত্র পুতুল বলা হয়েছে। ওই যে তার একটা বিখ্যাত ডায়লগ থাকে না, এরকম করে সে যখন বলে যে আমি হচ্ছে তুমি আমাকে ডল মনে করো, আমি কিন্তু কখনোই ডল না, আমি হচ্ছে আমার বাবার মেয়ে, এরকম। তো সবার আগে আমার নিজের একটা পরিচয় আছে, আমার ভূমিকা। এই ডল বলতে তাকে দেখা যাচ্ছে যে শুধুমাত্র রূপক অর্থে ডল না, প্রকৃত অর্থে ডলের মতো বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে তোমার পরিবারের ভূমিকাটা যেন একটা ডলের মতো। সে বলে যে না, আসলে পরিবারে আমার ভূমিকাটা ডলের মতো না, এই পরিবারে যেন আমার ভূমিকা হচ্ছে মানে আমি এই পরিবারের ভূমিকা হচ্ছে অনন্য, তোমারও যেমন ভূমিকা আছে আমারও তেমন ভূমিকা আছে, এবং এই পরিবারে আমি কখনো ডল না, আমার একটা আত্মপরিচয় আছে, সেটা হচ্ছে আমি কিন্তু আমার বাবার মেয়ে, এটা। তো এরপরে দেখা যাচ্ছে যে নোরা ইজ কন ফ্রম দ্য সোশিয়াল এক্সপেকটেশন অ্যান্ড রোলস ইম্পোসেস আপন হার বাই হাজব্যান্ড, সামাজিক প্রথাকে সেইখানে ভাঙা হয়েছে এবং তার হাজব্যান্ডের অনুগতর যে বিষয়টা, সে কিন্তু চরম অনুগত একটা মেয়ে এবং সে কিন্তু তার লাইফকে সেভাবেই স্যাক্রিফাইস করেছে। জাস্ট এ ডল ম্যানুপুলেট দ্য কন্ট্রোল বাই ইটস আউনার, তো তাকে ডল বলে কিন্তু তাকে দেখা যাচ্ছে একটা ম্যানুপুলেট করা হচ্ছে। ম্যানুপুলেটের খুব সুন্দর বাংলা কেউ বলতে পারবেন? ম্যানুপুলেটের বাংলা হচ্ছে বোকা বানানো, একেবারে মানে ফুল বানানো এরকম। তো তাকে ডল বলে যখন ট্রিট করা হচ্ছে, ও বা ওই লাস্ট গেমে যখন আমরা দেখি যে ওই যে ভাল্লুক আর সাজে তার হাজব্যান্ড, আর হচ্ছে সে হচ্ছে কাঠবিড়ালি সাজে, তো এইগুলোর মাধ্যমে কিন্তু তাকে ট্রিট করা হচ্ছে যে সে কিন্তু এমন কোনো উল্লেখযোগ্য ভেইটাল রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা তার পরিবারের জন্য পালন করছে না, এই জিনিসগুলো বোঝানো হয়। অথচ একটা মানে সন্তানের মা হিসাবে, একটা পরিবারের স্ত্রী হিসাবে তার রোল, একটা মানে তার রোলগুলো থাকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ।
তো এই জিনিসগুলো কিন্তু আলোচনা করা হয়েছে। আসলে মেইন থিমটা আমরা বুঝতে পারছি যে নোরাকে কিন্তু এই এই পরিবারের ইয়েতে বলা আছে। সংক্ষিপ্ত প্রশ্ন, খুব বেশি লেখার প্রয়োজন হবে না, আমরা মেইন সামারি থেকে অল্প কিছু লাইন নিজের ভাষায় কিন্তু তুলে দিলেই আমরা এর উত্তরটা দিতে পারবো। নেক্সট প্রশ্নে এলেক্স নোট থেকে আর দেওয়া নাই, আমরা চলে যাই স্টাডি গাইড থেকে। আচ্ছা, ভিডিও কেমন হচ্ছে একটু জানাবেন, আর দয়া করে একটু লাইক দিয়ে দিবেন বা একটু কমেন্ট করবেন, যাতে আমি বুঝতে পারি যে আমার আসলে ভিডিও বানানোগুলো কেমন হচ্ছে। স্টাডি গাইড থেকে আমি চলে যাই, কারণ এখানে আমাদের আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে যে হাউ ডাজ ট্রোভিড রিয়্যাক্ট হোয়েন হি ফাইন্ড আউট অ্যাবাউট নোরাস ডিপ্ট। নোরার যে একটা লোন ছিল, তার হাজব্যান্ডকে সুস্থ করার জন্য সে যে একটা লোন করেছিল তার বাবার সইটা জাল করে, সেইটা যখন সে জানতে পারে, তার হাজব্যান্ড জানতে পারে, তখন সে কী রিয়্যাক্ট করে। প্রশ্নটা আবার একটু ঘুরিয়েও আসতে পারে, হাউ ডাজ হেমার মেক হিজ অ্যাংরি অবস্ট্রাক্ট আফটার রিডিং কোগুস্ট্রাট লেটার। তো কোগুস্ট্রাট যখন চিঠি পাঠিয়ে হচ্ছে হেলমারকে জানিয়ে দেয় যে নোরা এইভাবে একটা জালিয়াতি করে একটা হচ্ছে ঋণ করেছিল, তো তখন দেখা যাচ্ছে কোগুস্ট্রাট কী রিয়্যাক্ট করে, তার রিয়াকশনটা কেমন হয়, এইটা আর কি। আচ্ছা, এমন হয় কেন? তো অন রিডিং কোগুস্ট্রাক ইনক্রিমেন্ট লেটার ট্রোভিড হেলমার ফেয়ার্স আপ অ্যান্ড সারপ্রাইজ নোরা হিজ ওয়াইফ উইথ হিজ অবস্ট্রাট অফ অ্যাঙ্গার। তো এইখানে দেখা যাচ্ছে যেটা হয়, যখন এই লেটারটা পড়ে তখন সে অনেক অবাক হয়ে যায়, তার ওয়াইফ যে নোরা এমন কাজ করতে পারে সে সেটা কোনোভাবে বিশ্বাস করতে পারে না, সে প্রচণ্ড রাগী হয়ে যায়, এবং দেখা যাচ্ছে যে সে মানে তাকে খুব মানে বকাঝকা করতে থাকে যে কেন তুমি তোমার বাবার মিথ্যা সই এভাবে মানে তুমি স্বাক্ষর করে নিয়ে আসছো। মানে যখন এই সইটা করা হয় তখন তার বাবা অলরেডি 3 দিন আগে মারা গেছে, অথচ তার বাবার সই নোরা মানে জাল করে ব্যাংক থেকে লোন নিয়ে আসে আর কি। But even more shocking him to Kogustad threat that would be make public disclosure of the fact Helmet does not retain him in the bank as a higher post. তো দেখা যাচ্ছে ব্যাংকের হচ্ছে হেলমার এখন একটা খুব উচ্চ পদস্থ কর্মকর্তা হয়ে গেছে, প্রমোশন হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু কোগুস্টাট আবার থ্রেট দিচ্ছে যে যে আমাকে কিছু টাকা না দিলে কিন্তু দেখা যাচ্ছে আমি ব্যাংকে এবং বাইরের মানুষের কাছে এই বিষয়টা জানিয়ে দেবো। তো সেখানে কিন্তু হেলমারের এখন সে কিন্তু ব্যাংকের বড় কর্মকর্তা, তার রেপুটেশনের কী হবে, তো এই বিষয়টা দেখা যাচ্ছে বোঝানো হচ্ছে। দেখেন হেলমারের কাছে তার রেপুটেশনের বিষয়টা কিন্তু একটা অনেক বেশি, তো সেইখানে কিন্তু কোগুস্টাটের লেটারটা থ্রেট হিসাবে কাজ করছে। তো তখন দেখা যাচ্ছে যে সে ওনাকে আরও দেখা যাচ্ছে গালিগালাজ বকাঝকা করতে থাকলো। তো হেলমার্স গ্রেট ফিউরিয়াস, মানে ফিউরিয়াস মানে কি খুবই রেগে যাওয়া উইথ নোরার প্রতি, সেজ দ্যাট শি হ্যাজ রান্ড হিজ ইন্টায়ার হ্যাপিনেস অ্যান্ড, সে তার সমস্ত সুখ মানে সুখ শান্তি সব নষ্ট করে দিয়েছে পরিবারের জন্য এবং পরিবারের ভবিষ্যতের জন্য, সে কিছুই করেনি। কোগুস্টার ট্রিট মিনস দ্যাট হেলমার শুড অ্যাকসেপ্ট অল কোগুস্টার ডিমান্ডস বিকজ ইফ কোগুস্টার মেড পাবলিক ইজ। তো দেখা যাচ্ছে তখন হেলমার বলে যে কোগুস্টারের সে যে টাকাগুলো চাচ্ছে বা সে মানে ইয়ে ডিমান্ড সে এই টাকা তো না হচ্ছে কোগুস্টাটের সেই চাকরিটা ফিরাই দেওয়ার জন্য দেখা যাচ্ছে বলা হয়, হ্যাঁ, এবং তার ডিমান্ডটা পূরণ করার জন্য যেই আবদার করা হয় সেইটা দেখা যাচ্ছে যে এখন মেনে নিতে হবে, তাছাড়া যদি সে মানুষের কাছে জানিয়ে দেয় তাহলে দেখা যাচ্ছে মান সম্মান থাকবে না। এইগুলো দেখা যাচ্ছে সে বলে, এবং বলে যে তোমাকে ভালোবেসে বা দেখা যাচ্ছে তোমার সাথে সংসার করে এটা আমার সারা জীবনের জন্য এটা দেখা যাচ্ছে দুঃখ, এরকম দেখা যাচ্ছে কিছু বলতে থাকে। তো আমি তোমাকে আগে একরকম মনে করতাম, তুমি এখন অন্যরকম হয়ে গেছো এবং তোমাকে দেখা যাচ্ছে বিশ্বাস করা যায় না, এবং হি উড নট ট্রাস্ট হার অ্যানি লঙ্গার উইথ চিলড্রেন বিকজ তুমি বাচ্চাদেরকে সঠিক গাইডেন্স দিচ্ছ কিনা, মানে ভালো মানুষ হিসেবে তুমি কি তৈরি করবা, কারণ তুমি তো এরকম করে জালিয়াতি করে দেখা যাচ্ছে ব্যাংক থেকে তোমার বাবার শৈল জালিয়াতি করে লোন দিয়েছো, তুমি ছেলেপেলেকে কীভাবে কত সুন্দর করে মানুষ করবা। তো এই জাতীয় কথাগুলো কিন্তু হেলমার মানে হচ্ছে নোরার স্বামী তাকে বলে, এই রিয়াকশনটা সে করে আর কি, এই জাতীয় কথাগুলো বলে এবং এইরকম একটা অ্যাংরি রিয়াক্ট করে আর কি। প্রশ্ন ছিল আসলে অ্যাংরি রিয়াক্টটা কেমন ছিল বা কী করে, আমরা জানতে পারলাম। এরপরে একেবারে সর্বশেষ প্রশ্ন যেটা, সেটাতে আমরা চলে যাব, সেটা হচ্ছে হোয়াই ডাজ নোরা ফরগিভ ট্রোভিড এ ডল হাউস। নোরা কেন হোয়াই ডাজ নট, নোরা কেন হচ্ছে তার হাজবেন্ড ট্রোভিডকে মাফ করে দেয় না। তো এটা আসলে অলরেডি আমরা জানতে পেরেছি, আমরা যারা সামারি পড়েছি। ট্রোভিড হেলমার্স অ্যাংরি রিয়াকশন, এটা দেখা যাচ্ছে যে মানে ট্রোভিড হেলমারের অ্যাংরি রিয়াকশনটা নোরভার্টের মানে একটা আত্মসম্মানে আঘাত লাগে,
তার আরেকটা বিষয় হচ্ছে তার মানে পরিচয়টা সে খুঁজে পায় না। এবং আর একটা রিজন হচ্ছে যে নোরা কিন্তু সে যে তার একটা ওয়াইফ, সেখানে তার যে মানে মূল্যায়ন যেটা, সেই মূল্যায়নটার কোনো দাম দেওয়া হয় না। আর একটা জিনিস হচ্ছে নোরার প্রতি তার যে বিশ্বাস, সেই বিশ্বাসটা রাখা হয় না, বা নোরা যে তাকে যে বিশ্বাসটা করে সেই বিশ্বাসের অবমূল্যায়ন করা হয়। এটা আর একটা কারণ। এবং আরও একটা কারণ হচ্ছে যে তার যে এত এত স্যাক্রিফাইস তার সন্তানের জন্য, সন্তানদের এত টেক কেয়ার করে, সন্তানদেরকে খুব ভালো মানুষ হিসাবে গড়ে তুলছে, সেটার কোনো মূল্যায়ন করা হয় না। আরও একটা কারণ হচ্ছে এরকম যে তার যে এই যে চেকটা জাল করে নেওয়া আসা, এটা তো দেখা যাচ্ছে এই মানে ট্রোভিডের তোমার হচ্ছে ওকে ট্রিটমেন্ট করে সুস্থ করার জন্যই তো এই সব কিছু করা। কিন্তু এই স্যাক্রিফাইসটাকে একটা ভুলের নাম দিয়ে দেওয়া হয়, এই স্যাক্রিফাইসটাকে একটা দোষ হিসাবে সাব্যস্ত করা হয়। তো এই স্যাক্রিফাইসটাকে যখন একটা দোষ হিসাবে সাব্যস্ত করা হয়, তো তখন দেখা যাচ্ছে যে তার হাজব্যান্ড, তখন দেখা যাচ্ছে নোরা এই বিষয়টাকে আর কোনো মানে কোনো কিছুভাবে সহ্য করে না। এরপরে দেখা যাচ্ছে সে সুই সুতার কাজ করে, তারপরে মোটা সুতা দিয়ে ওই যে মেয়েরা আর্ট করে না জামাই, তো এই কাজগুলো করে। তো এইভাবে দেখা যাচ্ছে সে কিছুটা ইনকাম করে, তার হাত খরচ থেকে সে বাঁচায়। এই বাঁচিয়ে ওই যে ব্যাংকে লোন করা হয়েছে, সেই লোন থেকে দেখা যাচ্ছে এই বছরের পর বছর ধরে সেই লোনগুলা সে পরিশোধ করতেছে। এই যে এখানে আমার বিড়ালটা হচ্ছে যখন পড়তে যাচ্ছিলাম তখন হচ্ছে আমার নোট নিয়ে বসেছিল আর কি, পড়তে দিবে না। এটা হচ্ছে আমার বিড়াল, যারা দেখে নাই তাদের জন্য। তো যাই হোক, আহ, তো এইভাবে দেখা যাচ্ছে যে নোরা যখন এই বিষয়গুলো দেখে যে আসলে আমাকে বিশ্বাসও করলো না, আমাকে মূল্যায়নও করলো না, আমার পুরো স্যাক্রিফাইসগুলোকে দেখা যাচ্ছে একটা ভুলের নাম করে দিল, এরপরে দোষ হচ্ছে আমার, আমার সন্তানদেরকে আমি এত সুন্দর করে পালন করি সেগুলো আমাকে কোনোভাবে মূল্যায়ন করা হয় না। তো আসলে দেখা যাচ্ছে যে এই যখন বিষয়গুলো ঘটে, এরপরে আবার দেখা যাচ্ছে ডেভিড কী বলে, বলে যাও আমি তোমাকে মাফ করে দিলাম। আরে ভুল করছে সে নিজে, অথচ সে ঘুরে বলতেছে যাও আমি তোমাকে মাফ করে দিলাম। তো এই কারণে দেখা যাচ্ছে নোরা আর তাকে কিন্তু মাফ করে না। তো এটাই প্রশ্ন ছিল, হোয়াই ডাজ নট নোরা ফরগিভ ট্রোভিড। তাহলে নোরা কেন হচ্ছে ট্রোভিডকে মাফ করে না ইন এ ডল হাউসের মধ্যে? এই কারণগুলোর কারণেই কিন্তু ট্রোভিডকে সে মাফ করে না। আশা করি বুঝতে পেরেছেন। ডলস হাউস থেকে যতগুলো শর্ট প্রশ্ন ছিল সবগুলোই পড়া হয়ে গেছে। এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না, আমরা 100% আশা করতে পারি যে প্রশ্ন আমরা সব কমন পাবো।